জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজনে এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। বিনিয়োগকারীরা আরএমজি, ফার্মেসি, লাইট ইঞ্জিনিয়ারিং সহ বেশ কিছু খাতে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনে কথা বলেন তিনি। এছাড়াও বুধবার সম্মেলনে $150 মিলিয়ন বিনিয়োগ চুক্তি হয়েছে, যার মাধ্যমে 15,000 মানুষের কর্মসংস্থান হবে বলে আশ্বাস দেন বিডা চেয়ারম্যান। আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। মূল্যস্ফীতি হতে পারে 10.2%, আর 2026 সালে তা 8% নামতে পারে বলে জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। বুধবার এশিয়ান উন্নয়নের সামগ্রিক চিত্র নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে কথা জানায় তারা। এডিবি জানিয়েছে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 3.9%, আগামী অর্থবছরে যা বেড়ে হতে পারে 5.1%। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং জানান, মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই মন্তব্য করা কঠিন। বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্বল্প মেয়াদে সমাধান হতে পারে, তবে দেশের রফতানিতে তৈরি পোশাক খাতে নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্র্যকরণের দিকে এগোতে হবে বাংলাদেশকে। দেখছেন এখন চারদিক। গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরানো হচ্ছে না বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম নামের একটি প্ল্যাটফর্ম। সচিবালয়ে তাদের অপসারণ করে দেশপ্রেমিক, দক্ষ ও বিগত আমলে বৈষম্যের শিকার কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়েছে তারা। প্রথমে এ সংক্রান্ত স্মারকলিপি নিয়ে তারা অর্থ উপদেষ্টার কাছে যান, পরে আইন উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের হাতেও স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি দিয়ে তারা অভিযোগ করেন, স্পর্শকাতর এই সময়ে ওইসব কর্মকর্তা সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করে যাচ্ছে। দেশের জন্য কাজ করে এমন কর্মকর্তাদের নিয়োগ দিলে আসছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলেও দাবি করেন এই ফোরামের কর্মকর্তারা। তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং প্রতি মুহূর্তেই প্রত্যেকটা সেক্টরে গোলমাল লাগাচ্ছে। তা আমরা এটা খুবই ভালো উদ্বেগজনকভাবে এটা দেখতেছি আমরা, এবং আমরা মনে করতেছি যে সরকারের এত সফলতা বা সরকারের এরকম একটা ক্রুশিয়াল টাইমে দায়িত্ব পালনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটা কাজ করবে। ঈদ উদযাপন শেষে এখনও ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়ক হয়ে রাজধানীতে ফিরছেন উত্তরাঞ্চলের যাত্রীরা। এতে যমুনা সেতুর পশ্চিম মহাসড়ক সহ বিভিন্ন মোড় ও বাসস্ট্যান্ডে যাত্রীদের ভিড় রয়েছে। বুধবার সকাল থেকেই সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে ছিল কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড়। বাসে বাড়তি ভাড়ার কারণে অনেককেই দীর্ঘ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা হয়েছে। নিরুপায় হয়ে অনেকেই পণ্যবাহী ট্রাকে কর্মস্থলে ফিরেছেন। যাত্রীদের অভিযোগ, গণপরিবহন সংকটে স্বাভাবিক সময়ের থেকে বাড়তি ভাড়া আদায় করছে পরিবহন সংশ্লিষ্টরা। বিএনপিকে রাস্তায় নামাতে বাধ্য হওয়ার আগে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রেস ক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ আয়োজিত সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামী বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। কারো ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি। শুধু এতটুকু বলবো, বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের হচ্ছে ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুরে হঠাৎ করে দুদকে হাজির হন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। প্রায় 2 ঘন্টা দুদকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তারা। পরে দুদক কার্যালয় থেকে বের হলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, গোপনীয় বিষয় বলে দিলে অপরাধীরা সতর্ক হয়ে যাবে। পরে সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সম্পদের পাহাড় গড়ে তুলেছিল, আবার অনেকে হয়রানির শিকারও হয়েছেন। আগামীতে যেন তা না হয় সেটি সবার প্রত্যাশা। অন্যদিকে একই দিন শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাকটা আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা আর চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেব। ব্যাটারি চালিত রিকশার অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধের পর গ্যারেজও বন্ধ করা হবে। অবৈধ ব্যবসা করা এসরে কঠিন করে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসির অঞ্চল 2-এর কার্যালয়ে বাসিন্দাদের সাথে গণশুনানিতে যোগ দিয়ে তিনি আরও বলেন, অবৈধ বিপজ্জনক ব্যাটারি রিকশা প্রধান সড়কে আসা সম্পূর্ণ বন্ধ করা হবে। পাশাপাশি ব্যাটারি রিকশার মান উন্নয়নের কাজ চলছে। নগরীতে প্রয়োজন সাপেক্ষে নতুন নকশায় রিকশার লাইসেন্স দেওয়া হবে। ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর মানুষ মশা নিয়ে অতিষ্ঠ, কারণ মশক কর্মীরা ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করেন তিনি। নাগরিকদের অভিযোগ জানাতে অচিরেই সবার ঢাকা অ্যাপ ফের চালু হবে। অটোরিকশা যেন ঢাকার মেইন রোডগুলোতে বন্ধ হয় সেজন্য অলরেডি আমি পদক্ষেপ নিয়েছি। কোন শহরে কতটুকু মানুষ আছে এবং কতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার উপর ভিত্তি করে আমরা কোন জোনে কতটুকু রিকশার অনুমোদন দিলে কাজ হবে সেটা আমরা আইডেন্টিফাই করছি, করে আমরা নাম্বার প্লেট দিব। ফার্ম গেটের ইন্দিরা রোড থেকে শুরু করে পুরো যে সার্ভিস রোড আছে এখানে আমি রিকশা ঢুকতে দিব না, কোনো হকার থাকবে না, এটা পুরোটা হাঁটবে মানুষ, দেখতে সুন্দর লাগবে। আপাতত মিরপুর 1 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত পুরোটা আমরা হকার মুক্ত করব। নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন পুলিশ ও সেনা সদস্য সহ অন্তত 30 জন। আটক করা হয়েছে 7 শ্রমিককে। বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলার আউখাবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও সেনা সদস্য সহ আহত হন অন্তত 30 জন। আটক করা হয় 7 শ্রমিককে। কারখানার শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন ভাতা ও ঈদ বোনাস না দিয়ে 120 জন শ্রমিককে বিনা নোটিসে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এবং শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না। দেখছেন এখন চারদিক। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রফতানির সুবিধা বাতিল করা হলো। 2020 সালের জুনে বাংলাদেশকে এই সুবিধা প্রদান করে দিল্লি। নেপাল, ভুটান ও মিয়ানমারের মতো দেশগুলো পণ্য রপ্তানির ক্ষেত্রে এতদিন পাওয়া যেত এই সুবিধা। বুধবার দেশটির কেন্দ্রীয় বোর্ড সিবিআইসি এক সার্কুলারের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়। গেল মাসের শেষ 4 দিনের চীন সফরে উত্তর পূর্ব ভারতকে স্থলবেষ্টিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের জেরেই বাতিল করা হয়েছে এই সুবিধা। এখন চারদিক নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। বাংলাদেশের স্টার্টআপ শপআপ $110 মিলিয়ন সংগ্রহ করেছে এবং সৌদি আরবের সারির সাথে একীভূত হয়েছে, যা একটি যুগান্তকারী গ্লোবাল সম্প্রসারণে অবদান রাখছে। শপআপ একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি স্টার্টআপ $110 মিলিয়ন সংগ্রহ করেছে এবং সৌদি ভিত্তিক B2B পরিষেবা এবং মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম সারির সাথে একটি কৌশলগত একীভূতকরণে প্রবেশ করেছে। এটি বাংলাদেশের কোনো স্টার্টআপের দ্বারা অর্জিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সম্প্রসারণের মাইলফলকগুলোর মধ্যে একটি। এই তহবিল প্রাথমিক এবং প্রবৃদ্ধি পর্যায়ের স্টার্টআপগুলির জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করবে। স্থানীয় প্রতিষ্ঠাতাদের বিশ্বব্যাপী উদ্ভাবন, স্কেল এবং প্রতিযোগিতা করার ক্ষমতা দেবে। কোনোভাবেই গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করছে না ইসরায়েল। মঙ্গলবারও আইডিএফের হামলায় নতুন করে প্রাণ গেছে 26 জন ফিলিস্তিনির। গাজার নিরাপদ এলাকা খ্যাত আল মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেছে একটি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। খান ইউনিসের দাতব্য সংস্থায় বোমা হামলা করেছে আইডিএফ। জাতিসংঘ বলছে গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণের ইসরায়েলের প্রস্তাব মানা হবে না। ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কায়রোতে বিক্ষোভ করেছে মিশরের সাধারণ মানুষ। অবরুদ্ধ পশ্চিম তীরেও চলছে দখলদারদের আগ্রাসন। এমন অবস্থায় দেশে ফিরে বুধবার আদালতে হাজিরা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার খেলার খবর। বিকেএসপিতে পৃথক ম্যাচে জয় পেয়েছে আবাহনী ও মোহামেডান। প্রাইম ব্যাংকে 133 রানে হারেছে আবাহনী, আর অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয় 74 রানের। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে শুরুতে ব্যাট করে 9 উইকেটে 290 রান তোলে আবাহনী। পারভেজ ইমন খেলেন 79 রানের ইনিংস, আর অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে আসে 58 রান। জবাব দিতে নেমে নাইম শেখ 73 রান করলেও অন্যদের ব্যর্থতায় মাত্র 157 রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। 3 উইকেট তুলে নেন মোসাদ্দেক সৈকত। আরেক ম্যাচে মাহিদুল অঙ্কন আর মুশফিকুর রহিমের 50-তে স্কোরবোর্ডে 287 রান তোলে মোহামেডান। জবাব দিতে নেমে 213 রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃথা যায় অমিত হাসানের 105 রানের ইনিংসও। দিনের অন্য ম্যাচে শাইনপুকুরকে 5 রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। তবে এবারে নিজের স্বভাব সুলভ যে ভঙ্গি, সেটা নাইম শেখও সুযোগ খুঁজছেন। এবারে সোজা খেলেছেন, 4টা রান পেয়ে যাবেন। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।